তোমাদের সামনে আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, তোমাদের রসায়নের তৃতীয় অধ্যায়ের এর আগে আলোচনা করছি আমি আইসোটোপ 3.9। আইসোটোপের পরে 3.8 হলো আইসোটোপ, 3.9 আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর। এখন আমি আলোচনা করব যে আইসোটোপের শতকরা হার থেকে কিভাবে পারমাণবিক ভর নির্ণয় করা যাবে, অর্থাৎ আইসোটোপের শতকরা হার হতে পারমাণবিক ভর বা রিলেটিভ পারমাণবিক ভর। এর আগে আমি আলোচনা করেছি তোমাদের সামনে যে যেটা রিলেটিভ পারমাণবিক ভর সেটাই কিন্তু পারমাণবিক ভর। আর প্রকৃত পারমাণবিক ভর পাইতে গেলে একটি পরমাণু প্রকৃত ভরকে 1.66 × 10⁻24 এটা দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 1 অ্যাটমিক মাস ইউনিট দ্বারা ভাগ করা লাগবে। এটা তোমাদের আগে আমি আলোচনা করেছি 3.9-এ। তো যাই হোক, ওই পূর্বের আলোচনা আমি যাব না। তোমরা যদি মনে করো আগের পূর্বের আলোচনাগুলো দেখে নেবে। আলোচনা প্রায় আমার 10-12টা আলোচনা আছে এই অধ্যায়ের উপর দিয়ে, সুতরাং এগুলো দেখে নিলে এটা বোঝার সুবিধা হবে। আর তোমরা যদি হঠাৎ করে এটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না, আর আবার গড়ারগুলো আলোচনা করা সম্ভব না। তাহলে যাই হোক, আজকে আলোচনা করতেছি আমি আইসোটোপের শতকরা হার থেকে পারমাণবিক ভর। একটা কথা তোমাদের সেখানে বলেছি আমি, প্রকৃতিতে প্রত্যেকটি মৌল একাধিক আইসোটোপ আছে, একের অধিক। কোনোটা মৌল প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, এটা বিজ্ঞানীদের গবেষণা। এটা তারা গবেষণা করে পাইছে যে প্রত্যেকটা মৌলের একাধিক আইসোটোপ আছে। তো এই একাধিক আইসোটোপের শতকরা হার থেকে পারমাণবিক ভর নির্ণয় করতে গেলে আমাদের কয়েকটি স্টেপ লক্ষ্য করতে হবে। যেমন প্রথমে ওই আইসোটোপের ভরটা, পারমাণবিক ভরটা, আইসোটোপের ওই অবস্থা যে আইসোটোপটা আছে তার পারমাণবিক ভরটা সঙ্গে গুণ করতে হবে শতকরা হারটা, মানে কত হারে আছে, এটা 1। 2 হলো একাধিক পারমাণবিক ভর, এগুলো যোগ করতে হবে, এর যোগফল বাহির করতে হবে। অর্থাৎ পারমাণবিক ভর আর শতকরা হারগুলো যোগ করে যতটা আইসোটোপ পাওয়া যায় সেগুলো যোগফল বাহির করতে হবে। 3 নম্বর হইল এই যোগফলটাকে 100 দ্বারা ভাগ করতে হবে। শিক্ষার্থীগণ, তোমরা এই স্টেপগুলো মনে রাখলে তাহলে আমরা একটা আইসোটোপের শতকরা হার থেকে পারমাণবিক ভরটা নির্ণয় করতে পারবো। একটা উদাহরণ দিয়ে দেখা যাক, তোমাদের বইতে আছে। ধরি একটা মৌল, যে কোনো মৌল হতে পারে। এই মৌলটা প্রকৃতিতে একটা আইসোটোপ আছে, সে আইসোটোপ ভর হলো P এবং ওর পার্সেন্টেজ আছে N% আছে সেখানে। আবার এই মৌলটা আরেকটা আইসোটোপ আছে, সেটা হলো Q। নেচারে, প্রকৃতিতে তার পরিমাণটা আছে M, শতকরা M। তাহলে আমরা করব কি, এই দুটো শতকরা হার এটা গুণ করব, গুণ করে দুটো যোগ করে 100 দ্বারা ভাগ দিব। তাহলে হয়ে যাবে এই মৌলটি আপেক্ষিক পারমাণবিক ভর। অর্থাৎ এই মৌলটির পারমাণবিক ভর, যেটা পারমাণবিক ভর সেটাই হলো আপেক্ষিক পারমাণবিক ভর, সমান P ইন্টু তার শতকরা হার যোগ Q ইন্টু তার শতকরা হার ডিভাইড বাই 100। এটাই হবে তখন তার, মনে করো সেটা পারমাণবিক ভর পাওয়া গেলো X। এটা হলো তার আপেক্ষিক পারমাণবিক ভর। তো আমরা একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখি। বাস্তব উদাহরণ হলো এই, প্রকৃতিতে দুটো আইসোটোপ পাওয়া যায়। কার? ক্লোরিনের দুটো আইসোটোপ পাওয়া যায়। এই ক্লোরিন
17 17, একটা হলো 35, একটা হলো 37 আইসোটোপ। এটার পরিমাণ পাওয়া যায় 75% প্রকৃতিতে, এটা পরিমাণ হলো 25% প্রকৃতিতে। তাহলে করব কি আমরা, তাহলে ক্লোরিনের এর পারভর নির্ণয় করবো আমরা, এর ভরটা দিয়ে এর পার্সেন্টেজ গুণ করব 35 × 75, তারপরে যোগ করব 37 × 25 ডিভাইড বাই 100, তাহলে পাবো আমরা 35.5। এইটা হলো ক্লোরিনের পারমাণবিক ভর। এই পারমাণবিক ভর যেহেতু গ্রামের একটা অনুপাত, সুতরাং এই আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। এই হলো ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে এখানে স্টেপ, এই প্রথমে প্রকৃতিতে যে পারমাণবিক ভরটা পাবো আইসোটোপের, তার পরিমাণটা দিয়ে গুণ দিব, গুণ দিয়ে সবগুলো যোগ করব, যোগ করে একসঙ্গে ভাগ করলে তাহলে সেই মৌলটার আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর নির্ণয় করা যাবে। এবার 2 নম্বর পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করা যাবে। এর আগে আরেকটি কথা, যে আমরা যদি পারমাণবিক ভরটা জানি, একটা মৌলের পারমাণবিক ভর যদি আমরা জানি এবং প্রকৃতিতে তার আইসোটোপগুলো জানি, আইসোটোপগুলো যদি আমরা জানি, আইসোটোপের ভরটা আমরা যদি জানি, তাহলে কি পরিমাণ প্রকৃতিতে আইসোটোপ আছে সেটা বের করা যাবে, অজানা ভরটা বের করা যাবে। ধরি একটা মৌল, সে মৌলটা ধরি আমরা একটা মৌল, ধরি আমরা X একটা মৌল, এর আইসোটোপ, এর পারভর ধরি আমরা, x%। এটা মৌলটা মনে করি আমরা N মৌলের আইসোটোপের প্রকৃতিতে পরিমাণ এটা x%। তাহলে এই মৌলটা আমরা এ ধরি, তাহলে এ মৌলটার আইসোটোপ N, তার পরিমাণ এটা। এবার আরেকটা তার আইসোটোপ আছে মনে করি M, এর আইসোটোপ মনে করি তাহলে হবে 100 - x এত %। তাহলে এখান থেকে এই মৌলটার যদি আপেক্ষিক পারমাণবিক ভর আমার জানা থাকে, তাহলে আমরা এই আপেক্ষিক পারমাণবিক ভর থেকে প্রকৃতিতে কত % আছে সেটা বের করতে পারবো। ধরি সেই এই মৌলটা হলো কপার 63.5, তোমাদের বইতে যা উদাহরণ আছে। ধরি এই মৌলটা 63.5 পারমাণবিক ভর বিশিষ্ট মৌলটার N এবং M একটা আইসোটোপ আছে, প্রকৃতির তাদের পরিমাণ আমরা জানি না, ধরলাম x%, এবং অন্যটা ধরলাম আমরা 100 থেকে বিয়োগ করলাম x%। এই দুটো আমাদের অজানা, এই অজানা পরিমাণটা আমরা বের করতে পারবো। অর্থাৎ এখানে কথাটা এভাবে বলা হচ্ছে, কোনো মৌলের যদি আপেক্ষিক পারমাণবিক ভরটা জানা থাকে এবং সেই মৌলটা প্রকৃতিতে যে আইসোটোপগুলো আছে তার আইসোটোপগুলোর ভরগুলো যদি জানা থাকে, তাহলে প্রকৃতিতে নেচারে কি পরিমাণ সেটার পরিমাণ আছে সেটা বের করা যাবে, অর্থাৎ x-এর মান নির্ণয় করা যাবে। তাহলে আমরা নির্ণয় করি, তাহলে আমরা দেখো 63.5 = আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে হলো N × x প্লাস M × 100 - x ইজ ডিভাইড বাই 100। তাহলে এখানে x এর মান পাওয়া যাবে 75, x এর মান পাওয়া যাবে 75। দেখি x = 75%, অতএব x = 75%, আর 100 - x = তোমার 25%। অর্থাৎ N মৌলটার পরিমাণ হবে এত এবং M আইসোটোপ মৌলটার পরিমাণ হবে এটা। এখানে বলা হচ্ছে, যদি কোনো মৌলের পারমাণবিক ভরটা জানা থাকে এবং প্রকৃতিতে যে আইসোটোপগুলো আছে সেই আইসোটোপগুলো পারমাণবিক ভর যদি জানা থাকে,
তাহলে প্রকৃতিতে কী পরিমাণ আইসোটোপ আছে সেটা বের করা যাবে, অর্থাৎ অজানা মানটা আমরা বের করতে পারবো। এখানে আমাদের ধরলাম একটা কপার, এটা হলো কপারের আপেক্ষিক পারমাণবিক ভর এত। এই কপার দুই ধরনের আইসোটোপ আছে। একটা আইসোটোপ হচ্ছে তার কপারের একটা আইসোটোপ হচ্ছে কপার একটা 63, 29, এর একটা আইসোটোপ এরকম আছে। আর কপারের এরকম একটা আইসোটোপ আছে, সেটা 65। তাহলে এই আইসোটোপের পরিমাণ আমরা পাইলাম 75%, ওই আইসোটোপের পরিমাণ পাইলাম আমরা 25%। এই হলো আমাদের এখানে কপারের আমরা পারমাণবিক ভরগুলো দিয়ে গুণ করে আমরা এই এক্স এর মান পাইলাম, অর্থাৎ এইটা এন এর মান হলো এখানে 63 আর এম এর মান হলো এখানে 65। তাহলে আমরা যদি এখানে এন এর মান 63 বসাই দিই, এখানে এম এর মান যদি 65 বসাই দিই, তাহলে আমরা আলটিমেটলি এক্স এর মান আমরা 75% পাবো। এই কথার মানে হলো এই যে একটা আইসোটোপের যদি পারমাণবিক ভরটা জানা থাকে এবং এই মৌলটা প্রকৃতিতে কী পরিমাণ আইসোটোপ আছে সেই আইসোটোপের পারমাণবিক ভরটা যদি জানা থাকে, অর্থাৎ এম এবং এম যদি জানা থাকে, এবং তাহলে ওই প্রকৃতিতে তার আইসোটোপ কী পরিমাণ আছে সেটা আমরা বের করতে পারবো। অর্থাৎ তাহলে এটা পরিমাণ আমরা বের করলাম 75%, এটা পরিমাণ বাহির করলাম 25%। এই হলো আমরা কোনো মৌলের পারমাণবিক ভর থেকে তার প্রকৃতিতে কী পরিমাণ আইসোটোপ আছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। এই গেল আইসোটোপের শতকরা হার থেকে পারমাণবিক ভর নির্ণয় করা। এবার আমরা বাহির করব যে আণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর, আভর, বা এটাকে সংক্ষেপে আণবিক ভরে বলা হয়। আণবিক ভর সেটা হলো, ধরি সালফিউরিক অ্যাসিড, তোমাদের বইতে আছে সালফিউরিক অ্যাসিড। এই হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 1, তার পরমাণু সংখ্যা কত সেটা তারা গুণ করবে। সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর হলো 32, সেখানে পরমাণু কয়টা আছে? একটা, 1 দ্বারা গুণ করব। অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 16, এখানে পরমাণু কয়টা আছে? 4টা, 4 দ্বারা গুণ করব, তাহলে এটাই হবে 98। এই হবে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক পারমাণবিক আণবিক ভর। অর্থাৎ যদি আমরা হাইড্রোজেনের ধরি, হাইড্রোজেনের আপেক্ষিক আণবিক ভর কত, তাহলে আমরা দেখবো হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1, আপেক্ষিক পারমাণবিক ভর। এখানে যে পরমাণু আছে 2টা, তাহলে 2 দ্বারা গুণ করে তার আণবিক ভর পাবো 2। অনুরূপভাবে আমরা অক্সিজেন যদি ধরি, অক্সিজেন O2, এর আমরা আপেক্ষিক আণবিক ভর কত পাবো? তাহলে আমরা অক্সিজেন জানি 16, এখানে পরমাণু আছে 2টা, তাহলে 2 2 32। অনুরূপভাবে প্রত্যেকটি মৌলের তার সেটা মৌলিক পদার্থ হোক বা যৌগিক পদার্থ হোক, যেমন এই দুটো হলো মৌলিক পদার্থ, এটা হলো যৌগিক পদার্থ, তার মৌলিক বা যৌগিক পদার্থই হোক, তার উপাদানগুলো যদি আমরা পারমাণবিক ভরটা জানা থাকি এবং পরমাণু সংখ্যাটা জানা থাকে, এটা তার গুণ করব। একাধিক হইলে আণবিক যৌগের ক্ষেত্রে যোগ করব। আর যদি মৌলিক পদার্থ হয় সেটা তো একাধিক থাকার কোনো কথা নেই, কারণ আণবিক মৌলিক পদার্থের ক্ষেত্রে যেমন নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন আছে, যেমন ক্লোরিন, যেমন আয়োডিন, ফ্লোরিন, ইত্যাদি, এগুলো যেমন। আবার যদি আমরা সালফারের কথা চিন্তা করি, সালফার 8, তাহলে সালফারের একটা সালফার আমাদের 32 তার পারমাণু, এই 32 তার হলো এই কি বলে আপেক্ষিক পারমাণবিক ভর, একে 8 দ্বারা গুণ করবো, তাহলে আমরা এর আণবিক ভরটা পাবো। অর্থাৎ এটা হলো মৌলিক সালফার, মৌলিক পদার্থ সালফার, ওই মৌলটার পারমাণবিক ভরকে পরমাণু সংখ্যা দ্বারা গুণ করলে পাবো। আর এটা পাবো আমরা একাধিক যদি থাকে তাহলে একাধিকগুলো যোগ করব। তাহলে অনুভাবে তোমরা বের করার চেষ্টা করবে পানি, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদিগুলো তোমরা বের করার চেষ্টা করবে। তাহলে আণবিক ভর যেটা আপেক্ষিক আণবিক ভর, সেটাই হলো আণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর ওটা হলো পারমাণবিক ভর। তোমাদের সকলকে ধন্যবাদ। এই আপেক্ষিক পারমাণবিক ভর ও পারমাণবিক ভর তোমার ভালো করে একটু অধ্যয়ন করতে হবে, কারণ এর পরবর্তী চ্যাপ্টারটাতে যাব আমি পর্যায় সারণী, সেই পর্যায় সারণীটাতে এইগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তোমাদের সকলকে ধন্যবাদ।